আমি ওকে খবরটা দিতে পারবো না বা বলতে পারবো না, ও আমার ওপর চিৎকার করবে। সতর্ক থাকো, ও তোমাকে দোষ দেবে তোমার ভুলের জন্য। এটা করো না, লোকে তোমায় উপহাস করবে। এই যে সেন্টেন্সগুলো আমি বললাম, এই সেন্টেন্সগুলো তোমরা ইংলিশে কিভাবে বলবে এটা যেমন এই ভিডিও থেকে জানবে, এর পাশাপাশি সেই বলার সময় কোন ভার্বটাকে ইউজ করা উচিত এবং সেই ভার্ব ব্যবহারের যে গ্রামার সেইটা এই ভিডিও থেকে জানবে। এখানে দেখো দুটো পার্ট আছে সেন্টেন্সের। আমি ওকে খবরটা বলতে পারবো না, এটা একটা পার্ট, আর ও আমার ওপর চিৎকার করবে, এটা একটা পার্ট। এখানে নর্মালি তোমরা হয়তো ভেবে নিচ্ছ, মানে তোমাদের হয়তো মনের মধ্যে এটাই কাজ করছে যে এই ধরনের সেন্টেন্স এটা তো আমরা সিম্পল ফিউচারে বলে দেবো, যে যেভাবে বলে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই ফর্মে আমরা বলে দিতে পারবো। এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই তাই, মানে ফিউচারের একটা রূপ দেখানো হয়েছে। সতর্ক থাকো, এটা একটা পার্ট, আর ওরা তোমাকে দোষ দেবে এই ভুলের জন্য। এটা এক্ষেত্রেও তাই, এটা করো না বা ওটা করো না, লোকে তোমায় উপহাস করবে। প্রত্যেকটা দেখেই মনে হচ্ছে এটা সিম্পল ফিউচার এবং এটা খুব সহজ। কিন্তু এখানে আমি যেটা তোমাদেরকে দেখাতে চাইছি সেটা হলো এই ধরনের সেন্টেন্সগুলো কিন্তু সিম্পল ফিউচার মানে শ্যাল বা উইল ব্যবহার করে বলা যাবে না। তার কারণ হচ্ছে এখানে দুটো পার্ট আছে। একটা পার্ট হচ্ছে এই যে কথাটা, আমি ওকে খবরটা বলতে পারবো না, মানে এটা আমার অভিজ্ঞতা বা জ্ঞান থেকে আমি কথাটা বলছি, মানে আমি জানি এই ধরনের কথাটা বললে ও কি করবে। এই যে আমার জ্ঞান বা অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমি যে অনুমানটা করছি ভবিষ্যৎ কোনো ঘটনার, ভালো করে বোঝার চেষ্টা করো, মানে আমি আমার অভিজ্ঞতা বা জ্ঞানের ওপর ভিত্তি করে যে ভবিষ্যৎ ঘটনার অনুমান করছি, সেই ঘটনা বোঝানোর জন্য আমরা কি করব, গোয়িং টু ব্যবহার করব। গোয়িং টু কি ব্যবহার করব, গোয়িং টু। তার মানে এই যে পার্টটা এটা সিম্পল ফিউচারের মতন দেখতে, মানে ও আমার উপর চিৎকার করবে, তার মানে এই এই অংশটাকে আমরা এখানে গোয়িং টু ব্যবহার করে বলবো। দ্বিতীয়টার ক্ষেত্রেও একই, সতর্ক থাকো, মানে আমি জানি যে সতর্ক তোমাকে থাকতে হবে, এটা আমার জ্ঞান বা অভিজ্ঞতা, না হলে কি হবে না, ওরা তোমাকে দোষ দেবে তোমার এই ভুলের জন্য। মানে এই যে দোষ দেবে, এখানে দেখো পরিষ্কার দোষ দেবে, মানে একটা সিম্পল ফিউচারের ব্যাপার রয়েছে, কিন্তু এটা সিম্পল ফিউচারের শ্যাল বা উইল হেল্পিং ভার্ব ইউজ করে বলা যাবে না, এটাকে কি করতে হবে, গোয়িং টু ব্যবহার করতে হবে। তৃতীয়টা ক্ষেত্রেও মানে 3 নম্বরের ক্ষেত্রেও তাই, এটা করো না, এটাও আমি আমার জ্ঞান বা অভিজ্ঞতা থেকে বলছি, কারণ আমি জানি এরকম করলে লোকে তোমার ওপর উপহাস করবে। এটা মানে আমি আমার একটা অভিজ্ঞতার উপর ভিত্তি করে অনুমান করলাম ভবিষ্যৎ ঘটনা। তাহলে এই সমস্ত ক্ষেত্রে এই যে এই ধরনের সেন্টেন্সগুলোর ক্ষেত্রে ভালো করে খেয়াল করো কোথায় গোয়িং টুটাকে অ্যাকচুয়ালি ইউজ করতে হয়, সেইটা কিন্তু এই ভিডিও থেকে তোমরা বুঝে যাবে। এই যে এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা গোয়িং টু ইউজ করব। কেন গোয়িং টু ইউজ করব আমি আগেই বলেছি, যে অভিজ্ঞতা বা জ্ঞানের ওপর ভিত্তি করে তুমি যখন কোনো ভবিষ্যৎ ঘটনার অনুমান করবে। তাহলে আমি এই অংশটা লিখে নিচ্ছি, আমি ওকে খবরটা বলতে পারবো না, তাহলে কি হবে, আই আই কান্ট আই কান্ট টেল আই কান্ট টেল হিম বা হার যাই হোক, আই ক্যান টেল হিম দ্য নিউজ। এটা পরিষ্কার বোঝা গেল কি হলো, আই ক্যান টেল হিম দ্য নিউজ, আমি ওকে খবরটা বলতে পারবো না। কেন না, আমার জ্ঞান বা অভিজ্ঞতা বলছে ও আমার উপর চিৎকার করবে, তার মানে হি হি ইজ গোয়িং টু, কেন গোয়িং টু ইউজ হলো বুঝে নিয়েছো নিশ্চয়ই, হি ইজ গোয়িং টু স্ক্রিম স্ক্রিম অ্যাট মি। বোঝা গেল, হি ইজ গোয়িং টু স্ক্রিম অ্যাট মি। এই যে গোয়িং টু, সরি এখানে টু, গোয়িং টু, এই যে গোয়িং টুটা কেন হলো বোঝা গেল, হি ইজ গোয়িং টু স্ক্রিম অ্যাট মি। তাহলে গোয়িং টুটাকে কোথায় ইউজ করবে না,
অভিজ্ঞতা বা জ্ঞানের ওপর ভিত্তি করে তুমি যখন ভবিষ্যৎ কোনো ঘটনার অনুমান করবে, ভবিষ্যৎ কোনো ঘটনা সম্পর্কে কিছু বলবে, সেই ক্ষেত্রে গোয়িং টুটাকে ইউজ করবে। সতর্ক থাকো, এটা আমার জ্ঞান বা অনুমান, এই জ্ঞান বা অভিজ্ঞতা, তাহলে ওরা তোমাকে দোষ দেবে এই ভুলের জন্য। তাহলে সতর্ক থাকো, বি কেয়ারফুল, বি কেয়ারফুল, সতর্ক থাকো, বি কেয়ারফুল। সতর্ক থাকোকে কি বলবে? বি কেয়ারফুল। ওরা তোমাকে দোষ দেবে, তার মানে দে are going to they are going to blame you for this mistake, বোঝা গেল? তাহলে দে আর গোয়িং টু ব্লেম ইউ ফর দিস মিস্টেক, কেন গোয়িং টু ইউজ হলো না? আমি আমার জ্ঞান বা অভিজ্ঞতার উপর ভিত্তি করে ভবিষ্যৎ কোনো ঘটনার অনুমান করছি যে ভবিষ্যতে এটা ঘটবে, এইটা এরকম একটা ভাবনা প্রকাশ করছি। তাহলে তোমরা কোথায় গোয়িং টুটাকে ইউজ করবে? না, তোমাদের যে জ্ঞান বা অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার ভিত্তিতে তোমরা যখন কোনো ঘটনার, ভবিষ্যৎ কোনো ঘটনা সম্পর্কে কোনো একটা কথা বলবে, সেই জায়গায় তোমরা এই গোয়িং টুটাকে ইউজ করবে। এই যে গোয়িং টু আমি এখানে ইউজ করেছি, এইভাবে গোয়িং টুটাকে ইউজ করবে। তাহলে সতর্ক থাকো, ওরা তোমাকে দোষ দেবে এই ভুলের জন্য। ইংলিশে কি বলবে? বি কেয়ারফুল, দে আর গোয়িং টু ব্লেম ইউ ফর দিস মিস্টেক। বোঝা গেল? এরপরে এটা করো না, ওই একই জিনিস, আমার অভিজ্ঞতা থেকে বলছি, ডোন্ট ডু ইট, don't do it, এটা করো না। কেন না? লোকে তোমাকে উপহাস করবে, লোকে তোমাকে উপহাস করবে। people are going to laugh, laugh, laugh at you। বোঝা গেল? তাহলে এখানে আমি তিনটে এক্সাম্পল দিয়ে কিন্তু এই বিষয়টাকে বোঝানোর চেষ্টা করলাম। সেন্টেন্সগুলো আমি এখানে দেখিয়েছি, সেন্টেন্সগুলোর দুটো পার্ট, একটা হচ্ছে অভিজ্ঞতা বা জ্ঞান, আর একটা হচ্ছে ভবিষ্যৎ কোনো ঘটনা সম্পর্কে পূর্বানুমান, মানে ভবিষ্যৎ কোনো ঘটনার ওপর তুমি যে অনুমান করছো কি ঘটবে সেইটা সম্পর্কে যখন কথা বলছো তখন গোয়িং টুটাকে ইউজ করবে। প্রত্যেকটা ক্ষেত্রেই আমি গোয়িং টুটা ইউজ করেছি। এখানে তাহলে আমার যে অভিজ্ঞতা বা জ্ঞান সেই পার্টটা হচ্ছে এইটা, এটাকে আমরা কি বলছি? অভিজ্ঞতা বা জ্ঞান। সেটা আমার হতে পারে, তোমার হতে পারে, বা অন্য কারুর হতে পারে, যে কোনো ব্যক্তির হতে পারে। তো তারা বা আমরা বা আমি বা তুমি, তোমার অভিজ্ঞতা বা জ্ঞানের উপর ভিত্তি করে যখন ভবিষ্যৎ কোনো ঘটনা সম্পর্কে একটা কথা বলবো, অনুমান করব, তখন সেখানে গোয়িং টুটাকে ইউজ করতে হবে। সেন্টেন্স স্ট্রাকচার ভেরি ইজি। সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট বসাবে, তারপরে বি ভার্ব, বি ভার্ব মানে অ্যাম, ইজ, আর, তারপরে গোয়িং টু। এটা যেহেতু ফিউচার সেন্স দেবে, ওই জন্য আমরা পাস্ট কখনো ইউজ করব না। সাবজেক্ট বি ভার্ব গোয়িং টু, সাবজেক্ট বি ভার্ব গোয়িং টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। এই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সগুলোকে বলতে হয়। তাহলে এটা করো না, লোকে তোমার ওপর হাসবে, বা এটা করো না, লোকে তোমায় উপহাস করবে, এটাকে ইংলিশে কিভাবে বলবে? ডোন্ট ডু ইট, পিপল আর গোয়িং টু লাফ অ্যাট ইউ। বোঝা গেল? সতর্ক থাকো, লোকে ওরা তোমাকে দোষ দেবে তোমার এই ভুলের জন্য। বি কেয়ারফুল, দে আর গোয়িং টু ব্লেম ইউ ফর দিস মিস্টেক। বোঝা গেল? আর আমি ওকে খবরটা দিতে পারিনি, মানে বলতে পারিনি, আই কান্ট টেল হিম দ্য নিউজ, কারণ আমি জানি ও কি করবে। কি বলবো? হি ইজ গোয়িং টু স্ক্রিম অ্যাট মি, সে আমার ওপর চিৎকার করে উঠবে। বোঝা গেল? তাহলে গোয়িং টুটাকে এইভাবে ইউজ করবে। এটা হলো 1 নম্বর। মানে আমি গোয়িং টুটাকে দুরকমভাবে এখানে দেখাবো। আমি সেন্টেন্সের মাধ্যমে পার্ট করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে কেন গোয়িং টুটাকে ইউজ করতে হয়। বোঝা গেল? ওরা একটা নতুন গাড়ি কিনবে, আমরা নতুন একটা বাড়িতে উঠে যাব, বা ও একটা নতুন কোম্পানিতে জয়েন করবে। এই যে 3টে সেন্টেন্স বললাম, এই 3টে সেন্টেন্সকে তোমরা ইংলিশে কিভাবে বলবে? এটা যেমন এই ভিডিও থেকে জানবে, তেমনি
এই সেন্টেন্সগুলো বলার গ্রামারটা কি সেইটাও সঠিকভাবে জানবে এই ভিডিও থেকে। এখানে দেখো, ও একটা গাড়ি কিনবে, এই যে সেন্টেন্সটা এটা সিম্পল ফিউচার, একদম দেখেই মনে হচ্ছে, মানে ও একটা গাড়ি কিনবে, এটা একেবারে দেখেই মনে হচ্ছে এটা সিম্পল ফিউচার। কিন্তু এর যে ব্যাকগ্রাউন্ড, ও একটা গাড়ি কিনবে কেন, আমি যদি প্রশ্ন করি যে ও একটা গাড়ি কিনবে কেন, গাড়ি কেনার বিভিন্ন কারণ থাকে, কেউ শখে কেনে, কেউ প্রয়োজনে কেনে। এখন কারণ যেটাই হোক, কারণ একটা আছে, সেটা যেটা আমি উল্লেখ করলাম শখে বা কোনো একটা কিছুর জন্য। এখানে আমি ধরে নিচ্ছি ও বাসে বা ট্রেনে দীর্ঘদিন ধরে যাতায়াত করছে, তাহলে ওই বাসে বা ট্রেনে যাতায়াত করতে করতে ওর আর ভালো লাগছে না, তাই একটা গাড়ি কিনবে যাতে ওই গাড়িতে করে ও যাতায়াত করতে পারে। এটা একটা কারণ হতে পারে, আমি সেই কারণটাই এখানে ভেবে নিচ্ছি। এখানেও তাই, মানে এখন আমরা যে বাড়িতে আছি সেই বাড়িতে থাকতে থাকতে আমাদের কিছু সমস্যা হচ্ছে, সেটা যে কোনো ধরনের সমস্যা হোক, তাহলে আমরা একটা নতুন বাড়িতে উঠে যাব। আর ও একটা নতুন কোম্পানিতে জয়েন করবে, একই জিনিস, মানে পুরনো কোম্পানি যেটা এখন রয়েছে সেখানে হয়তো স্যালারি কম দিচ্ছে, সেখানে কোনো আভ্যন্তরীণ প্রবলেম হচ্ছে ম্যানেজমেন্টের সাথে, তাহলে ও একটা নতুন কোম্পানিতে জয়েন করবে। তাহলে বুঝতে পারছো প্রত্যেকটা সেন্টেন্সের ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা করে রিজন আছে। তাহলে যখনই কোনো একটা কারণের জন্য কেউ কোনো একটা সিদ্ধান্ত নেয়, ভবিষ্যৎ সিদ্ধান্ত, অবশ্যই কোনো একটা কারণের জন্য কোনো কেউ যদি ভবিষ্যৎ সিদ্ধান্ত নেয়, তাহলে সেই ধরনের সেন্টেন্সগুলোতে গোয়িং টু ইউজ করতে হবে। বোঝা গেল গোয়িং টুটাকে কোথায় ইউজ করতে হবে না, কোনো কারণের জন্য বক্তা বা যে কেউ কোনো একটা ভবিষ্যৎ যে সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্তমূলক বাক্যটার ক্ষেত্রে তোমাকে গোয়িং টুটা ইউজ করতে হবে। ও একটা গাড়ি কিনবে, এটা একটা ভবিষ্যৎ সিদ্ধান্ত। আমরা একটা নতুন বাড়িতে উঠে যাব, এটাও একটা সিদ্ধান্ত, ভবিষ্যৎ। ও একটা নতুন কোম্পানিতে জয়েন করবে, এটাও ভবিষ্যৎ সিদ্ধান্ত। তাহলে আমরা কি লিখবো, তোমরা কি শিখলে না, যে কোনো একটা কারণের জন্য যখন কোনো একটা সিদ্ধান্ত নেওয়া হয়, ভবিষ্যৎ কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, সেই ক্ষেত্রে গোয়িং টুটাকে ইউজ করতে হয়। তাহলে ও একটা গাড়ি কিনবে, হি ইজ গোয়িং টু বাই এ নিউ কার, ভেরি সিম্পল, হি ইজ গোয়িং টু buy a car, একটা গাড়ি কিনবে। বোঝা গেল কেন এভাবে সেন্টেন্সটা লেখা হলো, মানে গোয়িং টুটা কেন ইউজ হলো। আমরা একটা নতুন বাড়িতে উঠে যাব, একই, তাহলে উই আর গোয়িং টু মুভ টু এ নিউ হাউস, আমরা একটা নতুন বাড়িতে উঠে যাব। বোঝা গেল। এরপরে ও একটা নতুন কোম্পানিতে জয়েন করবে, এই একই, হি ইজ গোয়িং টু জয়েন এ নিউ কোম্পানি। সো বোঝা গেল গোয়িং টুটাকে কিভাবে এবং কোথায় ব্যবহার করতে হয়। এই ব্যবহারের যে রীতি, যে গ্রামার, সেটা কিন্তু তোমরা মাথায় রাখবে। দুটো জিনিস মাথায় রাখতে হবে, একটা হলো অভিজ্ঞতা বা জ্ঞানের ভিত্তিতে তুমি যখন ভবিষ্যৎ কোনো ঘটনা সম্পর্কে কিছু বলছো তখন গোয়িং টু ইউজ করতে হবে, যেটা আগে দেখালাম। আর দ্বিতীয় হচ্ছে কোনো কারণের জন্য যদি কোনো ভবিষ্যৎ ঘটনার কথা বলা হয়, ভবিষ্যৎ কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, সেক্ষেত্রেও গোয়িং টুটাকে ইউজ করতে হবে। বোঝা গেল। এক্ষেত্রেও সেন্টেন্স স্ট্রাকচার ওই একই। সেন্টেন্স স্ট্রাকচারটা প্রথমে সাবজেক্ট, তারপরে বিভার্ব, তারপরে গোয়িং টু, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। ভেরি ইজি, খুব সহজ। দুটো বিষয় মাথায় রাখবে, মাথায় রেখে গোয়িং টুটাকে ব্যবহার করো, নিজের মতন সেন্টেন্স তৈরি করো।